হেই বন্ধুরা, 1 এপ্রিল 2024 ইসরায়েল থেকে একটি F-35 ফাইটার জেট টেক অফ করে। ফাইটার জেটটা প্রথমে ইসরায়েল থেকে জর্ডনে প্রবেশ করে, কিছুটা পথ জর্ডন দিয়ে এগিয়ে যায় পশ্চিম দিকে, কিন্তু হঠাৎ সেটা দিক বদল করে সিরিয়ার মধ্যে প্রবেশ করে আর সোজা এগিয়ে যায় সিরিয়ার রাজধানী দামাস্কাসের দিকে। আর বিকেল ঠিক 5টার সময় ওই ফাইটার জেটটা অ্যাটাক করে সিরিয়ায় থাকা ইরানের কনসুলেটের ওপর। মুহূর্তের মধ্যে সেই বিল্ডিং ভেঙে পড়ে আর প্রায় 13 জনের মৃত্যু হয়, যার মধ্যে একজন ছিলেন ইরানের রেভলিউশনারি গার্ডের জেনারেল ব্রিগেডিয়ার মোহাম্মদ রেজা জায়েদি। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ইরান জানায় তারা এই আক্রমণের বদলা নেবে। এবার প্রশ্ন হলো, ইরান কি তাহলে ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু করবে? ইসরায়েল কেন একটা দেশের মাটিতে ইরানের উপর হামলা করলো? তাছাড়া ইসরায়েলের ওই F-35 ফাইটার জেটটা আক্রমণ করার জন্য তো সরাসরি সিরিয়ায় প্রবেশ করতে পারত, তাহলে এটা কেন প্রথমে জর্ডনে ও তারপর সিরিয়ায় প্রবেশ করেছিল? এখানে আরও একটা বিষয় আপনাদেরকে বলে দিই, প্রাচীন কাল থেকে আমাদের পৃথিবীতে যত সমস্ত সাম্রাজ্য শাসন করেছে তাদের নিজেদের মধ্যে যতই শত্রুতা থাকুক না কেন, তারা কিন্তু কখনো কোনো দেশের রাজদূতের উপর হামলা করতো না, কারণ রাজদূতের উপর হামলা করা মানে সেই দেশের উপর হামলা করা। এমনকি বর্তমান সময়ে দাঁড়িয়েও ইউনাইটেড নেশনও এই রাজদূতদের উপর হামলা করাটাকে সবথেকে বড় অপরাধ হিসেবে ধরে। এখানে একটা প্রশ্ন ওঠে যে ইসরায়েল কেন ইরানের এই রাজদূতের উপর হামলা করেছিল? আরও একটা আশ্চর্য বিষয় কি জানেন, যে ইসরায়েল ও ইরানের মধ্যে এখন এত শত্রুতা, তাদের মধ্যে একটা সময় ভালো বন্ধুত্বও ছিল, এমনকি ইরানে ইসরায়েলের অ্যাম্বাসিও ছিল। তাহলে হঠাৎ সেই বন্ধুত্ব শত্রুতায় কেন পরিণত হলো? আজ আপনারা জানতে পারবেন, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন। ইসরায়েল হামাস যুদ্ধের প্রায় 6 মাস হয়ে গেছে, আর এই 6 মাসেই ইসরায়েলের হামলায় গাজায় প্রায় 30,000 মানুষ মারা গেছে। এমনকি পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে ইসরায়েল যদি আক্রমণ না করে দাঁড়িয়েও থাকে, তাও প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাবে, কারণ এই মুহূর্তে গাজায় প্রচুর পরিমাণে খাদ্যের অভাব রয়েছে। ভিডিও শুরুতেই বলেছি, ইসরায়েলের এই ফাইটার জেটটা প্রথমে জর্ডনে প্রবেশ করেছিল, তারপর সিরিয়ায় গিয়েছিল। এর কারণ কি? এর কারণ হলো সিরিয়ায় থাকা রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম S-300 ও S-400, যেটা এই মুহূর্তে পৃথিবীর বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম। আর এর আগেও যতবার ইসরায়েল সিরিয়ার উপর আক্রমণ করেছে, তারা ঠিক এমনভাবেই জর্ডনে তারপরে সিরিয়ায় প্রবেশ করেছে, যাতে তারা এই এয়ার ডিফেন্স সিস্টেমটাকে অ্যাভয়েড করতে পারে। তবে ইসরায়েল কিন্তু সরাসরি এই হামলার দায়ভার নেয়নি, তবে তারা এটাও বলেনি যে তারা এই হামলা করেনি। আর এই হামলা হওয়ার পর ইরান বলেছে যে তারা ইসরায়েল থেকে বদলা নেবে। কিন্তু যদি ইতিহাস ঘেঁটে দেখেন তাহলে দেখা যাবে যে ইসরায়েলের এই যে ইরানের ওপর হামলা করলো, এটা কিন্তু নতুন নয়। আগেও বহুবার ইসরায়েল ইরানের টপ কমান্ডার, ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্টদের মেরে ফেলেছে, অথচ সেই ঘটনা নিয়ে সারা বিশ্বে এমন প্রতিক্রিয়া দেখা যায়নি, যেটা কিনা এবার দেখা যাচ্ছে। তো প্রশ্ন ওঠেছে, এই আক্রমণ নিয়ে ইরান কেন এত সিরিয়াস? দেখুন, এর কারণ হলো ইসরায়েল বা ইরান এতদিন প্রক্সি ওয়ার করছিল, কিন্তু ইসরায়েল এবার সরাসরি হামলা করেছে ইরানের মাটিতে। কিভাবে? চলুন সেটা এবার বলি। দেখুন, ওই যে কনসুলেটটার উপর ইসরায়েল হামলা করেছিল, সেটা সিরিয়ায় থাকলেও ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী সেটা ইরানের টেরিটরি। আর একটু সহজভাবে বলি, আপনারা নিশ্চয়ই অ্যাম্বাসি মানে জানেন, যেখানে প্রতিটা দেশের রাজধানীতে অন্য দেশের দূতাবাস থাকে, যেখানে সমস্ত ডিপ্লোম্যাটরা মানে রাজদূতরা থাকে। আর এই অ্যাম্বাসিগুলি তৈরি হয় দুই দেশের মধ্যে রাজনৈতিক, কূটনৈতিক কথাবার্তা, ভিসা দেওয়া, এইসব কাজের জন্য। আর কনসালেটও ঠিক কিন্তু এক প্রকার অ্যাম্বাসির মতনই কাজ করে, তবে এখানে একটু কম গুরুত্বপূর্ণ কাজগুলো করা হয়। এবার কোনো দেশে একটা অ্যাম্বাসি থাকা মানে হলো সেটা ওই দেশের জমি। মানে ধরুন আমেরিকার একটি অ্যাম্বাসি ভারত বা বাংলাদেশে আছে, তো সেই অ্যাম্বাসি আমেরিকার প্রপার্টি হিসাবে ধরা হবে। সেখানে ভারত বা বাংলাদেশের পুলিশ বা আর্মি আমেরিকার অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না। আর এই অ্যাম্বাসিগুলি রক্ষা করার দায়িত্ব হলো হোস্ট কান্ট্রির। এই অ্যাম্বাসির উপর হামলা করা মানে ওই দেশের উপরে হামলা করা। এবার এই অ্যাম্বাসি ও কনসালেট
দুটোর ক্ষেত্রেই একই নিয়ম লাগু হয়। এবার ইসরায়েল যেহেতু ওই কনস্যুলেটটার উপর হামলা করেছে, তার এই হামলায় ইরানের ডিপ্লোম্যাটরা মারা গেছে, তাই ইরানের কাছে সরাসরি তাদের দেশের উপরে হামলা করা। আর ইরানের কাছে এটা একটা সুযোগ, তারা এই কারণটা দেখিয়ে ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ করতে পারবে। কিন্তু তারা কি আদৌ যুদ্ধ করবে, সেটার উত্তর আমি ভিডিওতে আগে বলছি। সেদিন কনস্যুলেটের হামলায় যারা মারা গিয়েছিলেন তাদের মধ্যে ইরানের রেভলিউশনারি গার্ডের দুজন টপ ব্রিগেডিয়ার মারা গিয়েছিলেন, মোহাম্মদ রেজা জাহেরি এবং মোহাম্মদ হাদি হাজির আহমেদি। একটা কনস্যুলেটের মধ্যে মিলিটারি পার্সনরা কি করছিল? আর তখনই একটা শকিং ইনফরমেশন আসে। নিউ ইয়র্ক টাইমসে ইরানের রেভলিউশনারি গার্ডের একজন আর্মি নিজের পরিচয় করে এটা দাবি করেছে যে সময় ইসরায়েল ওই বিল্ডিংয়ের ওপর হামলা করেছিল তখন ওই কনস্যুলেটে বসে ইরানের ইন্টেলিজেন্স মেম্বাররা প্যালেস্টাইন ইসলামিক জিহাদের মেম্বারদের সাথে মিটিং করছিল গাজায় চলা যুদ্ধ নিয়ে। আর এই প্যালেস্টাইন ইসলাম জিহাদের মেম্বারদের ইরান ফান্ড দিয়ে সাপোর্ট করে। মানে যেই কনস্যুলেটে বসে রাজনৈতিক কথাবার্তা বলা উচিত, সেখানে বসে ইরান গাজায় চলা যুদ্ধের প্ল্যানিং করছিল। আর ঠিক এই কারণেই ইসরায়েল সেখানে হামলা করেছে। কিন্তু ওই একটু আগে আপনাদেরকে বললাম যে কনস্যুলেটে বসে কোনো ক্রাইম করলেও সেখানে প্রবেশ বা আক্রমণের অনুমতির কারণ নেই। তবে ব্রিটিশের ল ইউনিভার্সিটির প্রফেসর ওয়েসারি বলেছেন যে যেহেতু কনস্যুলেটটি সিরিয়ার ভেতরে, তাই এই হামলা করা বা না করা যে নিয়মগুলো আছে সেটা সিরিয়ার উপর লাগু হয়, ইসরায়েলের উপর নয়। আর এই কনস্যুলেট রক্ষা করার দায়িত্ব সিরিয়ার, তাই ইসরায়েলকে সরাসরি এই আইনের আওতায় আনা যাবে না। কারণ ইরানের কনস্যুলেটটা তাদের দেশের ছিল না, যেটা অন্য দেশের ছিল। এবার প্রশ্ন হলো ইসরায়েল এবং ইরানের মধ্যে এত খারাপ সম্পর্ক কিভাবে হলো? আপনি যদি 1960-এর দশকে দেখেন, যখন কিনা কোল্ড ওয়ার হচ্ছিল, তখন ইসরায়েল ও ইরানের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। এই কোল্ড ওয়ারের সময় ইসরায়েল আমেরিকার সাপোর্টে ছিল। অন্যদিকে ইরানের শাসক ছিলেন মোহাম্মদ রেজা পেহেলভি, তিনিও আমেরিকার সাপোর্টার ছিলেন। আর তখন এই দুই দেশের কমন শত্রু ছিল সোভিয়েত ইউনিয়ন। ইরান এই সময় ইসরায়েলের সবথেকে বড় তেল রপ্তানিকারী দেশ ছিল। মানে বলতে পারেন এই দুটো দেশের মধ্যে রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক একদম দারুণ ছিল। কিন্তু 1979 সালে যখন ইরানের ইসলামিক রেভলিউশন হয়, তখন মোহাম্মদ রেজার ক্ষমতা চলে যায়। আর ক্ষমতা চলে আসে আয়াতুল্লাহ খোমেনের কাছে। আর এই মুহূর্ত থেকেই ইরানের সাথে ইসরায়েলের সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এর পেছনে আরও একটা কারণ আছে। ইরান চেয়েছিল সৌদি আরবের বদলে তারা হবে মুসলিম বিশ্বের লিডার। কিন্তু শুরুর দিকে ইরানের সাপোর্ট ছিল শুধু শিয়া মুসলিমদের প্রতি। কিন্তু ধীরে ধীরে ইরান বুঝতে পারে শুধু শিয়া মুসলিমদের সাপোর্টে ইরান কখনোই মুসলিম বিশ্বে রাজত্ব করতে পারবে না। কারণ শিয়া মুসলিমদের সংখ্যা সুন্নিদের তুলনায় অনেকটাই কম। এবার শিয়া সুন্নিদের মধ্যে যতই মতভেদ থাকুক না কেন, তারা কিন্তু একটা বিষয় নিয়ে একজোট, আর সেটা হলো প্যালেস্টাইন ইস্যু। তাই ইরান এবার থেকে সরাসরি ইসরায়েলের বিপক্ষে চলে যায়। তবে এখানে আরও একটা কারণ ছিল, সেটা হলো আমেরিকা। দেখুন, আমেরিকা এবং ব্রিটেন বহু বছর ধরে ইরানের তেলের জন্য ইরানের ভেতরে একটা অস্থিরতা তৈরি করে রেখেছিল। এমনকি তারা ইরানের তেলের বেশিরভাগটাই নিজেদের দেশে নিয়ে চলে যেত। ইরানের যেই ইসলামিক রেভলিউশন হয়েছিল তার একটা প্রধান কারণ ছিল এই আমেরিকা। এই নিয়ে ইরানের জনগণ আমেরিকার বিরুদ্ধে চলে যায়। আর ইসরায়েলের সাথে যেহেতু আমেরিকার খুব ভালো সম্পর্ক ছিল, তাই ইরানের নতুন ইসলামিক সরকারও ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। তবে আপনি জানলে অবাক হবেন যে ইরানের ইসলামিক রেভলিউশন হওয়ার পরেও গোপনে এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিল। এর কারণ হলো এই সময়ে সাদ্দাম হোসেন ইরানের ওপর আক্রমণ করেছিল। আর ইসরায়েল এবং ইরান দুইজনেরই কমন শত্রু ছিল ইরাক। তো ইসরায়েল এই সময় আনঅফিসিয়ালি ইরানকে যুদ্ধে অনেক সাহায্যও করেছিল। তারা এটাও ভেবেছিল যে ইরানে বর্তমানে যে আয়াতুল্লাহ খোমেনির শাসন চলছে সেটা বেশি দিন টিকবে না। সেই সময় ইসরায়েলের ফরেন মিনিস্টার ইয়াদাক রাবিন, যিনি পরবর্তীকালে ইসরায়েলের প্রাইম মিনিস্টারও হয়েছিলেন, তিনি বলেছিলেন ইরান ইসরায়েলের বেস্ট ফ্রেন্ড, আর ইরানের সাথে বন্ধুত্ব নষ্ট করতে আমরা চাই না। কিন্তু ইসরায়েল বা আমেরিকার যেটা ভেবেছিল, মানে আয়াতুল্লাহ খোমেনির যে সরকার ভেঙে যাবে, তেমনটা কিছুই হয়নি। আর 1979 সালে এই দুটো দেশের মধ্যে সম্পর্ক একদম তলানিতে এসে পৌঁছায়। এরপর থেকে ইরান নানাভাবে ইসরায়েলের উপর হামলা করেছে। হিজবুল্লাহ, হাইতি রুবেল,
এদের মতো কিছু গ্রুপকে ইরান ফান্ডিং দিত, মিসাইল দিত ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করার জন্য। CGTN এর রিপোর্ট অনুযায়ী 2012 থেকে 2020 পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে প্রায় $16 বিলিয়ন খরচ করেছে ইরান। অন্যদিকে ইসরায়েলও সময় সময় সাইবার অ্যাটাক করত ইরানের বিরুদ্ধে, তাদের টপ কমান্ডারদের হত্যা করত। এছাড়া আপনারা অনেকেই জানবেন ইরান বহু বছর ধরে চেষ্টা করছে পারমাণবিক বোমা বানানোর জন্য, আর যখন ইরান এই বোমা বানানোর কাছাকাছি পৌঁছে যায় ইসরায়েল তখন ইরানের সায়েন্টিস্টদের মেরে ফেলে। তো এই গেল ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের ইতিহাস। কিন্তু এবার প্রশ্ন হলো, ইসরায়েল এই যে ইরানের ওপর হামলা করলো, এর কোনো বদলা কি ইরান নেবে বা যুদ্ধ করবে? দেখুন, 90% চান্স আছে যে ইরান সরাসরি ইসরায়েলের সাথে যুদ্ধ করবে না। দেখুন, এই রকম হামলা ইরানের ওপর আগেও হয়েছে। এমনকি গত বছর আমেরিকা ইরানের টপ মিলিটারি কমান্ডার কাসিম সুলেমানিকে মেরে ফেলেছে। তখনও ইরানের সুপ্রিম লিডার বলেছিল যে তারা বদলা নেবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম অ্যাকশন নেওয়া হয়নি। আর ইরানের কনসুলেটের উপর যে হামলা হয়েছে তার প্রায় 14 দিন পার হয়ে গেছে, আর এখনও পর্যন্ত ইরানের তরফ থেকে কোনো রকম অ্যাকশন নেওয়া হয়নি। সত্যি বলতে ইরান এই মুহূর্তে ইসরায়েলের সাথে একটা যুদ্ধ এফোর্ট করতে পারবে না। এর প্রধান কারণ হলো ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে, এছাড়াও ইসরায়েলের কাছে আমেরিকার সাপোর্ট আছে। এমনকি আমেরিকার স্যাংশনের কারণে ইরানের অর্থনীতি অনেকটা দুর্বল হয়ে গেছে। দেশে ইনফ্লেশন রেট মানে মুদ্রাস্ফীতি 30% বেড়ে গেছে। তবে এগুলো ছাড়াও ইসরায়েলের কাছে এক ধরনের EMP বোমা আছে, যেগুলো ইরানের ওপর ফেলা হয় তাহলে কোনো মানুষের মৃত্যু ছাড়াই ইরান পুরোপুরি অন্ধকারে ডুবে যাবে। এই EMPর পুরো অর্থ হলো ইলেকট্রোম্যাগনেটিক পালস। এটা এক ধরনের এমন হাতিয়ার যা আশেপাশে থাকা সমস্ত ইলেকট্রিক জিনিসকে খারাপ করে দেয়। আর রিসেন্টলি ইসরায়েল EMP ব্যবহার করার হুমকি দিয়েছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।